এখনের টপিকস কি? আয় ও কর। শুরু হয়ে গেল আমাদের পড়াশোনা। ঠিক আছে, প্রথম আয় কি? আমরা যা উপার্জন করি, আমি শিক্ষকতা করি, অর্থাৎ আমি চাকরি করছি, আমার উপার্জন আছে। আমি ব্যবসা করি, ব্যবসার মধ্যে আমার লাভ আছে, আমার আয় আছে। হ্যাঁ, অর্থাৎ আমি আমার জীবিকা নির্বাহের জন্য যে উপার্জন করছি, ওই উপার্জনের করতে গিয়ে আমাদের কিছু খরচপাতি আছে, খরচ আছে। ওই খরচগুলো বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটাই আয়। ইনকাম ট্যাক্সের ভাষায় সেটাই আয়। আমি যে উপার্জন করছি সেটাই আয়, কিন্তু আমি উপার্জন করার পরে সেখান থেকে আমার খরচগুলো বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটাই আমার নিট আয়। ঠিক আছে, তাহলে আয় কি? আমরা যে উপার্জন করছি, আমি ব্যবসার মাধ্যমে উপার্জন করি, আমি কৃষি খাতে উপার্জন করি না? আমি চাষাবাদ করতেছি, জমি চাষাবাদ করতেছি, আমার উপার্জন হচ্ছে না? না হলে গ্রামের মানুষ জীবিকা নির্বাহ করে কীভাবে? নাহলে তো তারা ভিক্ষা করত। হ্যাঁ, আমি চাকরি করছি, আমার উপার্জন হচ্ছে। আমি ব্যবসা করছি, আমার উপার্জন হচ্ছে। আমার টাকা আছে, সেটা ব্যাংকে রাখছি, ব্যাংকে থেকে লাভ পাচ্ছি, সেটার থেকে আমার উপার্জন হচ্ছে না? অনেক ব্যক্তি আছে, তার 1 কোটি টাকা বা 2 কোটি টাকা আছে ব্যাংকে রেখে সে ঘরে শুয়ে শুয়ে বসে বসে সময় কাটায়। অনেকে আছে সঞ্চয়পত্র কিনে রাখে, সেখান থেকে উপার্জন আসে। যারা সাপোজ এক সময় চাকরি করতো, বিভিন্ন ডিফেন্সে বা বড় বড় চাকরি করতো, তারা এক সময় এসে রিটায়ার করে আর কোনো কিছু করে না, আমি এখন আর কিছু করি না, পরেই কোনো মতো বসে থেকে সময় কাটায়। আর ব্যাংকে কিছু টাকা রাখছি, সেখান থেকে একটা আয় আসে, সেটা দিয়ে আমার জীবিকা নির্বাহ করে না? সেটা একটা আয়। আমরা অনেক লোক আছে, আমার বাড়ির কাছে একটা ছেলে লেখাপড়া শেষ করে মাস্টার্স করে কোনো চাকরি করে না, অন্য কোনো ব্যবসাও করে না, স্টক এক্সচেঞ্জে বসে বসে সে এখানে ক্রয় বিক্রয় করে। ওইখানেও তার একটা আয় হয় না? অর্থাৎ কোনো জায়গা থেকে উপার্জন করা, চাকরির মাধ্যমে হোক, ব্যবসার মাধ্যমে হোক, কৃষির মাধ্যমে হোক, উপার্জন করাটার নামই হলো আয়। ক্লিয়ার? আপনি নিজের ভাষায় আসলে এইটা লিখতে পারবেন না। কর কি? কর হলো আমরা যে উপার্জন করি, যে খাত থেকে উপার্জন করি, সে খাতের উপার্জনের একটা অংশ সরকারকে প্রদান করতে হয়, সরকারকে দিতে হয়। কেন সরকারকে দিতে হয়? সরকার তো আর চাষাবাদ করে না। সরকার যে এই যে আমাদের বিভিন্ন সমস্যা সাপোর্ট দেয়, রাস্তাঘাট করে, আমাদের বিভিন্ন কাজে ভর্তুকি দেয়, তাই না? সরকারের এই কাজগুলো পরিচালনা করতে তার অর্থের প্রয়োজন। আর সেই অর্থ সে কোত্থেকে পাবে? জনগণের কাছ থেকে করের মাধ্যমে। সরকারের প্রথম এবং প্রধান উপার্জনের ক্ষেত্র হলো কর। তাহলে করটা কি? আমরা যে উপার্জন করি, সেই উপার্জনের থেকে সরকার বা এনবিআর নির্ধারিত পন্থায় এবং পদ্ধতিতে একটা নির্দিষ্ট অংশ সরকারের ঘরে জমা দেওয়ার নামে হলো করযোগ্য আয়। কি? আমি তো আয় করলাম, বললাম না, প্রথম উপার্জন করেছি, আমি উপার্জন করলে সেটা করযোগ্য আয় নয়। আমি যে উপার্জন করলাম, গভর্নমেন্টের একটা বা এনবিআর একটা নির্দিষ্ট নির্দেশিকা আছে, নির্দেশ আছে, একটা অনুমতি আছে, একটা পরিমাণ পর্যন্ত আপনাকে কোনো কর দিতে হবে না। জিরো রিটার্ন বলে, জিরো রিটার্ন বলে না, অর্থাৎ শূন্য হারে কর।
অর্থাৎ কর মৌকুফ। যেমন একজন স্বাভাবিক ব্যক্তির জন্য 3,50,000 টাকা, একজন মহিলার জন্য 4 লাখ টাকা, একজন বয়স্ক ব্যক্তির জন্য 4 লাখ টাকা, একজন মানে 65 বছরের ঊর্ধ্বে বয়স যা, হ্যাঁ, 4 লাখ টাকা, একজন প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের ব্যক্তির জন্য 4,75,000 টাকা, একজন মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, গ্যাজেটভুক্ত যে মুক্তিযোদ্ধা, তার জন্য 5 লাখ টাকা। যদি উপার্জন করে 5 লাখ টাকা পর্যন্ত উপার্জন করে, তাহলে তাকে কোনো কর দিতে হবে না, করমুক্ত সীমা। এই হ্যাঁ, বুঝিনি, এটা শূন্য শূন্য, বুঝিনি কথা। আয়ের উপরে, আয়ের উপরে, আয়ের উপরে 4 লাখ টাকা এ পর্যন্ত আপনাকে কর দিতে হবে না। গভর্নমেন্ট ডিক্লেয়ার করছে, অর্থাৎ এনবিআর ডিক্লেয়ার করছে এই যে হারগুলো, এর মধ্যে আপনাকে এর চেয়ে যদি বেশি হয় তাহলে আপনাকে কর দিতে হবে। তাহলে করযোগ্য আয় কি? যার যার ক্ষেত্রে যতটুকু কর মুক্ত, তারপরের যে টাকা উপার্জন হবে, যে অর্থ উপার্জন হবে, তার উপরে আপনাকে কর দিতে হবে, অর্থাৎ ওইটা হলো করযোগ্য আয়। আপনি বুঝে রাখেন, পরবর্তীতে বিস্তারিত করবেন, দেখবেন যে আপনারা জেনে গেছেন। ঠিক আছে, করযোগ্য আয়। প্রদেয় কর কি? করযোগ্য আয়ের ক্ষেত্রে আপনার বিভিন্ন কর ছাড় আছে। হ্যাঁ, কর ছাড় আছে। যেমন ধরেন আপনি যদি কিছু কিছু ক্ষেত্রে আপনার টাকা আবার বিনিয়োগ করেন, নির্দিষ্ট আছে, সঞ্চয়পত্র কিনেন বা এরকম বিভিন্ন জায়গায় দান করেন বা ইয়ে করেন, এরকম কিছু কিছু ক্ষেত্র আছে। এগুলো বিস্তারিত আলোচনা করবো, এখন জেনে যান, মানে থিমটা জেনে যান। আপনি বিনিয়োগজনিত কর রেয়াত কি, মানে কর রেয়াত যাওয়ার পরে, বিয়োগ করার পরে যে যে ক্ষেত্রে আপনাকে বলছে যে এতটুকু মওকুফ পাবেন, হ্যাঁ, দেওয়ার পরে, যেমন আপনি চাকরি করতেছেন, আপনার বেসরকারি চাকরি করতেছেন, আপনার টোটাল চাকরির যত আয় আছে তার 3/1 অংশ অথবা 5 লক্ষ টাকা বাদ দেওয়ার পরে যে টাকা থাকবে, হ্যাঁ, ওইটার উপরে হিসাব নিকাশ করে একটা এত টাকার উপরে এত টাকা, এত টাকার উপরে এত টাকা, এত টাকার উপরে এত টাকা, এরকম একটা হিসাব নিকাশ করার পরে একটা কর আসবে। যদি আপনার কর রেয়াত না থাকে, তাহলে যে টাকাটা আসবে ওটা হলো প্রদেয় কর। অথবা যদি কর রেয়াত থাকে, ওইটা বিয়োগ করার পরে যে টাকা থাকবে ওইটা হলো প্রদেয় কর। ক্লিয়ার? থিমটা বুঝে যান, শুধু থিম এটা। পরবর্তীতে এগুলো আরো বিস্তারিত আলোচনা করব। বলুন। বুঝে নাই? 15 লাখ টাকা বলি নাই তো, না তাও বলে 3/1 বলছি। আপনার লেকচারটা শুনে যান, কোয়েশ্চেন করলে কি আপনার লেকচার শুনে যান। আপনি যখন আবার পরবর্তীতে কোয়েশ্চেনের সময় দিব, হ্যাঁ, তখন ইন্টারফেয়ার হয়, হ্যাঁ, আমাদের থেকে নড়ে যায়। আমি বলছি, আমি এখন কোন বিষয়টা বোঝাচ্ছিলাম? প্রদেয় কর। আপনি প্রদেয় কর থেকে ছুটে যাবেন, আপনার পরীক্ষার মধ্যে আসলো প্রদেয় কর, আপনি কি লিখবেন ওইটা জেনে যান, অন্য জিনিসের দিকে মাথা ঘামায়েন না। প্রদেয় কর কি? যা আমি এটা বুঝাচ্ছি যে প্রদেয় কর কি, যে আমার উপার্জন হলো, আমি চাকরি করছি,
বেসরকারি চাকরি আবার সরকারি চাকরি, দুইটা ভাগ আছে। এখন এত কিছু বলতে গেলে তো এখানের এই উত্তর শেষ হবে না, সময় লাগবে অনেক। এগুলো ক্লাস আছে, আরও ক্লাস আছে, বেসরকারি চাকরির ক্ষেত্রে আছে, সরকারি চাকরির ক্ষেত্রে আসে, তখন অনেক কিছু জেনে যাবে। আমি বলছি যে ক্ষেত্রে আপনি উপার্জন করেন না কেন, সে উপার্জনের ক্ষেত্রে একটা অংশে ছাড় আছে, বাদ আছে, বিয়োগ আছে, যে ওইগুলোর উপর বা ওই মাত্রা আছে। যেমন 3/1 অংশের উপর বেসরকারি ক্ষেত্রে, সরকারি ক্ষেত্রে এইটা না, সরকারি ক্ষেত্রে মাত্র মূল বেতন এবং উৎসব বোনাস নিয়ে ক্যালকুলেশন করবে। একটার এক নিয়ম আছে, ওই নিয়মগুলো অনুযায়ী আপনার যে আয় আসবে, ছাড়গুলা দেওয়ার পরে, বাদ দেওয়ার পরে যে আয় আসবে, এই আয়ের ধাপে ধাপে, যেমন 3.5 লক্ষ টাকা পর্যন্ত শূন্য, তারপরে 1 লক্ষ টাকা পর্যন্ত 5% আছে না, মানে এখন আর বাকিগুলো তো বলছি না, আমি তো আরেকবার বলবো অন্য সময়। আমি বলছি এইরকমভাবে আপনার হিসাব করে বের হলো 20,000 টাকা। সাপোজ 20,000 টাকা বের হলো, এখান থেকে যদি কর রেয়াত থাকে, ইনভেস্টমেন্ট অর্থাৎ আপনি বিনিয়োগজনিত কোনো রেয়াত থাকে, কর রেয়াত থাকে, সেটাও বিয়োগ করবেন। আপনার বিয়োগ করার পরে এরপরে আপনার অগ্রিম কর থাকে, আপনার উৎস কর থাকে, এগুলো বিয়োগ করবেন। এরপরে যেটা থাকবে এটা হলো প্রদেয়। বুঝাইতে পারছি? আমি আপনাদেরকে বুঝাচ্ছি প্রদেয় কর, নট আদার্স। ওইগুলো হলো জাস্ট আপনাকে মাথার ভিতরে ঢুকাচ্ছি, ঠিক আছে? বুঝছেন? ক্লিয়ার? প্রদেয় কর কি? আয়ের খাত কি? আয়ের খাত হলো আপনি যে ক্ষেত্র থেকে আয় করবেন। আমি কিন্তু প্রথমেই বলেছি আপনার আয় হয় চাকরি থেকে, হয় না? চাকরি আবার সরকারি চাকরি, বেসরকারি চাকরি। আপনার আয় হয় কৃষি থেকে, আপনার আয় হয়, চিন্তা করে দেখেন, নিজেরা চিন্তা করেন যে হ্যাঁ কৃষিতে তো আয় হচ্ছে আমার। আপনার একটা ছোট্ট দোকান আছে, ব্যবসা করছেন, ব্যবসা থেকে হ্যাঁ আপনার কিছু টাকা ব্যাংকে রাখছেন, সেখান ফিক্সড ডিপোজিট করে রাখছেন, সেখান থেকে আয় হয়। হ্যাঁ, আপনি সঞ্চয়পত্র কিনে রাখছেন, সেখান থেকে আয় হয়। আপনি ওই যে স্টক মার্কেটে বিনিয়োগ করছেন, সেখান থেকে আয় হয় না? অর্থাৎ বিভিন্ন ক্ষেত্র থেকে আয় হয়। এই যে আয়, যে ক্ষেত্র থেকে আয় হয়, ওইগুলাকে বলা হয় আয়ের খাত। হ্যাঁ, যে ক্ষেত্র থেকে আপনার উপার্জন হয় সেগুলো হলো আপনার আয়ের খাত। তাহলে আয়ের খাত সমূহ কি কি? আয়ের খাত সমূহ নেক্সট পেজ। আয়ের খাত সমূহ 7টা খাত আছে। কয়টা খাত আছে? 7টা খাত আছে। এগুলো বিস্তারিত আলোচনা করবে। 7টা খাত আছে। চাকরি হতে আয়, যেখানে আমি বলে দিয়েছি চাকরি হতে আয়, এটা আয়কর আইনের আমি ধারাগুলো পাশে লিখে রেখেছি। 32 থেকে 34 ধারায় আলোচনা করা হয়েছে। ওই চাকরি হতে আয় কত? আয়কর আইনের 32 থেকে 34 ধারা। ভাড়া হতে আয় আয়কর আইনের 35 থেকে 39 ধারায়। কৃষি হতে আয় 40 থেকে 44 ধারায় আয়কর আইনের। ব্যবসা হতে আয় আয়কর আইনের 45 থেকে 56 ধারায়। মূলধনী আয় আয়কর আইনের 57 থেকে 61 ধারায়। আর্থিক পরিসম্পদ হতে আয় 62 থেকে 65 ধারায়। অন্যান্য উৎস হতে আয় 66 থেকে 69 ধারায়। আয়কর আইনের এই ধারাগুলোতে এই 7টা খাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা যখন পড়বেন আয়কর আইন 2023
কিনবেন, পড়বেন, আপনারা এগুলো পাবেন। আমি এগুলোর উপরে এখন সংক্ষেপে আলোচনা করছি, আরেকদিন বিস্তারিত আলোচনা করব। এই 7টা খাত দিবেন। হ্যাঁ, আপনি আপনি জেনে রাখলেন, যত জানবেন তত ভালো না। আপনি লিখতে পারলে লিখবেন, লিখে দিবেন, সমস্যা নাই, সমস্যা নাই। আমি বলছি আপনি ধারাগুলো লিখছি, আপনি জানলেন কত ধারা থেকে কত ধারা আছে। এটা আপনার যত জানবেন তত আপনি পাকাপোক্ত হবেন। তাহলে চাকরি হতে আয় বললাম, আমরা সবাই বুঝি চাকরি হতে আয় কি। আমরা চাকরি করি, সেখান থেকে যে আমাদের উপার্জন হয় সেটা হলো চাকরি হতে আয়। চাকরি হতে আয় আরও বিস্তারিত আলোচনা করব। ভাড়া হতে আয় কি, আমাদের ঘরবাড়ি আছে, আমরা অনেকে আমাদের অনেকের ঘরবাড়ি আছে না, অনেকেরই আছে, আমাদের ফ্ল্যাট আছে বা কোনো একটা ঘর আছে, বাড়ি আছে, যেগুলো আমরা ভাড়া দিই, অথবা জমি আছে বা কোনো একটা বড় জায়গা আছে বা একটা শেড আছে যেখানে শিল্পের জন্য ভাড়া দিই। হ্যাঁ, ওইখান থেকে একটা আয় মাসে মাসে একটা আয় আসে। কৃষি হতে আয় কি, কৃষি হতে আয় হলো আমরা চাষাবাদ করি, আপনি জানেন, ধান করি না, আমরা আমের বাগান করি না, হ্যাঁ, আমরা মৎস্য ফার্ম করি বা গবাদি পশু করি, এগুলো কৃষির আন্ডারে। হ্যাঁ, এগুলো থেকে আয় আসে না। ব্যবসা হতে আয় বললাম, আমাদের একটা দোকান আছে বা কোনো কিছু আছে, আমরা ব্যবসা করে, আমরা চাকরি করি না, ব্যবসা করে আয় আসতেছে। মূলধনী আয় কি, এটা বোঝার বিষয়। মূলধনী আয় হলো আপনার একটা জমি আছে, আপনার একটা জমি কিনছিলেন, ধরেন 5 লাখ টাকাতে আপনি কিনছেন, পরবর্তীতে এটা 10 লাখ টাকা বিক্রি করছেন। আপনার এই যে জমিটা বিক্রি করার পর একটা লাভ হলো না? হ্যাঁ, এই যে লাভ হলো, এটার মূলধনী আয়। জমি বিক্রি বা কোনো একটা প্রপার্টিজ বিক্রি করার পরে কিনছেন, কেনার পরে বিক্রি করছেন, করার পরে যে লাভটা হলো ওটা হলো মূলধনী আয়। আর্থিক পরিসম্পদ হতে আয়। আর্থিক পরিসম্পদ মানে আমি বলছি যে ব্যাংকে টাকা রাখলেন, হ্যাঁ, সঞ্চয়পত্র কিনলেন, আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করলেন, এগুলো হল আর্থিক পরিসম্পদ হতে আয়। অন্যান্য উৎস হতে আয়। এই যে কয়েকটা খাত আলোচনা করলাম, এছাড়া